আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ দুইটা পার্ট। একটা হচ্ছে নত্য সত্যবিধান। নত্য ও সত্যবিধান। নত্যবিধান মানে কি? তৎসম শব্দের ক্ষেত্রে দন্তান্ন বা মূর্ধন্য দুইটার মধ্যে থেকে শুধু মূর্ধন্য লেখার নিয়মকে বলি নত্যবিধান। তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে নত্যবিধান বলি, আর তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে বলি সত্যবিধান। তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে সত্যবিধান বলে। একজন লিখছেন, স্যার আমার টেস্ট পরীক্ষা চলছে। কোন টেস্ট পরীক্ষা এটা একটু আগে বলতে হবে। 12তম ব্যাচের কোর্স শেষ হয়ে গেলে কি পরে আমি এইভাবে লগ ইন করে রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবো? জি, রেকর্ড ক্লাস সারা জীবন দেখতে পারবেন। আজকে কেন, 10 বছর পরে বাচ্চা কাচ্চা নিয়ে 20-30 বছর পরে নাতি নাতনি নিয়েও দেখতে পারবেন। সারা জীবন থাকবে এই রেকর্ড ক্লাস। এখন আসুন, ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি বুঝছেন কতটুকু, এটা হচ্ছে মূল বিষয়। আর যেটা পরীক্ষা চলছে সেই পরীক্ষাগুলো আগে সমাধান করুন, পরীক্ষার পড়ালেখা আগে শেষ করুন। ওকে, এখন আমরা প্রথমে যাব নত্যবিধান। নত্যবিধান মানে কি? তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে বলে নত্যবিধান। আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা উদাহরণ ধরে ধরে পড়া। ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য হয়। ট বর্গীয় ধ্বনির পূর্বে কি হবে? মূর্ধন্য হবে। একজন লিখছেন, স্যার আমি একটু কথা বলতে চাই। কথা বলার সেশন আমি নেব। যারা কথা বলতে চান আমরা নত্যবিধান শেষ করে কথা বলার সুযোগ আমি দেব। ওকে, এখন আসুন, তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে নত্যবিধান বলে। তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে নত্যবিধান বলে। শুধু তৎসম শব্দে হবে, অন্য কোনো শব্দে হবে না। ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য হয়। ট বর্গীয় ধ্বনি বলতে আমরা কি কি বুঝি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই 5টা বর্ণের সাথে যদি দন্তান্ন অথবা মূর্ধন্য কোনো একটা লিখতে হয় তাহলে অবশ্যই আমরা কি লিখবো? মূর্ধন্য লিখবো। ট বর্গীয় ধ্বনির সাথে সবসময় আমরা কি লিখবো? মূর্ধন্য লিখবো। দেখুন, এই মূর্ধন্য লিখতে গেলে আমরা যে বিপাকেটা পড়ি, কোন অংশে আমরা বিপদে পড়ি? ঘন্টা। এখানে আমার সঠিক বা ভুলটা কোথায় আছে? ঘন্টা। এখানে ভুলটা কোথায়? এই ঘন্টা বানানটা ভুল আর এটা সঠিক। একটা ভুল একটা সঠিক। এই ঘন্টা বানানের মধ্যে মাত্রা দিয়েছেন, এই মাত্রাটাই হচ্ছে আপনার কাল হয়ে দাঁড়ালো। মাত্রা যদি থাকে তাহলে সেটা হচ্ছে দন্তান্ন, আর যদি মাত্রা না থাকে তাহলে সেটা মূর্ধন্য। যদি মাত্রা থাকে তাহলে মূর্ধন্য, দন্তান্ন। আর যদি মাত্রা না থাকে তাহলে কি হবে? মূর্ধন্য। কণ্ঠ, লুণ্ঠন। এখানে আপনি কি করে বুঝলেন যে এটা মূর্ধন্য? উপরে মাত্রা নেই। কণ্ঠ, ট বর্গীয় বর্ণ ঠ এর সাথে যুক্ত হয়েছে তাই মূর্ধন্য। ক বর্গীয় বর্ণ ড এর সাথে যুক্ত হয়েছে তাই মূর্ধন্য। ডেন্ডন, চর্যাপদের একজন পদকর্তা। ট, ঠ, ড, ড, ডেন্ডন। ড এর সাথে যুক্ত হয়েছে তাই মূর্ধন্য। কোনো কারণে যদি আপনি মাত্রাটা দিয়ে ফেলেন, ঘন্টা, শেষ, এটা ভুল। মাত্রাটা টানা লেগে গেল, তাতে কিছু করার নেই, তাহলে এটাই ভুল। মাত্রাটা লেগে গেল তার মানে ভুল, মাত্রাটা লেগে গেল তার মানে এটা ভুল হবে। এটা মনে রাখবেন। তাহলে দেখুন, অনলাইন ক্লাসগুলো বাট এক্সাম টেনশন। কি লিখছেন আপনারা? বাংলিশে লিখলে আমি বিপদে পড়ি। এত বড় কমেন্ট বাংলিশে পড়া যায় না। হয়তো ইংরেজি ভাষাতে লিখেন, না হলে বাংলা ভাষাতে লিখেন। দুইটা থেকে একটা ভাষাতে লিখেন। এই বাংলিশ যে লিখেন এটা ঝামেলা। স্যার আমার সামনে একাডেমি এক্সাম, সই করতে আমি অনলাইনে ক্লাসগুলো আমি বুঝি না। আমার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলুন স্যার আসলে আমি বলতে চাচ্ছিলাম তৎসম শব্দ কোনগুলো স্যার? তৎসম একটা ভাষা, এই ভাষার সব শব্দ। কি চালাকের চালাক রে বাবা! তৎসম শব্দ কোনগুলো খালি বললেই হবে যে এটা তৎসম, এরকম? তৎসম একটা শব্দ, তৎসম একটা ভাষা। এই ভাষার যত শব্দ আছে, এখন আপনারা যদি বলে আরবি ভাষা কোনগুলো, তাহলে কি আপনি উত্তর দিতে পারবেন? হিব্রু ভাষা কোনগুলো, হিন্দি ভাষা কোনগুলো, তাহলে কি উত্তর দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। যেহেতু উত্তর দেওয়া তখন কখনোই সম্ভব হয়ে দাঁড়ায় না, তখন এই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আপনাকে এই বিষয়টা তখন একটু মাথায় রেখে এরপরে বুঝতে হবে। তৎসম শব্দগুলো আমরা আস্তে আস্তে পড়বো। আমরা তৎসম শব্দগুলো আস্তে আস্তে পড়বো। সন্ধির ক্লাসে যখন পড়বো তখন আমরা অনেকগুলো তৎসম শব্দ শিখবো, সমাসের ক্লাসে অনেকগুলো শব্দ শিখবো, প্রত্যয়ের ক্লাসে অনেকগুলো তৎসম শব্দ শিখবো। এটা একটু মনে রাখবেন যে আমরা বিভিন্ন ক্লাসগুলোতে এই তৎসম শব্দগুলো চেনার চেষ্টা করব। এখন এই মুহূর্তে আমরা শুধু যাচ্ছি তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়ম। 2, রি র মূর্ধন্য স, এরপর পর যদি দন্তান্ন বা মূর্ধন্য লিখতে হয় তাহলে কি লিখবো? অবশ্যই মূর্ধন্য লিখবো। ঋণ বানানে মূর্ধন্য কেন লিখলাম? রি আছে, রি আর রিকার একই কথা। সাপে কামড় দিলে যেমন বিষয়, সাপের বাচ্চা কামড় দিলেও সেম। বর্ণ বানানে কি আছে? রেফ, রেফের পরে কি হয়? মূর্ধন্য। কারণ, রয়ের পরে কি হয়? মূর্ধন্য। ভীষণ, মূর্ধন্য স এর পরে কি হয়? মূর্ধন্য। ভাষণ, মূর্ধন্য স এর পরে কি হয়? মূর্ধন্য।
উষ্ণ মূর্ধন্য স এরপরে মূর্ধন্য। তার মানে হলো কি রি র মূর্ধন্য স এরপরে সবসময় কি হয়? মূর্ধন্য হয়। একটা অবর্গের সাথে মূর্ধন্য হয়। দুই, রি র মূর্ধন্য স এরপরে মূর্ধন্য হয়। তিন, এই একটা নিয়ম পড়ে পৃথিবীতে যত মূর্ধন্য আছে সব এটার ভিতরে আমরা নিয়ে আসবো। এই নিয়মটা একটু পড়ুন। রি র মূর্ধন্য এর পরে স্বরধ্বনি অন্তঃস্থীয় হ অনুস্বর এবং ক ও প বর্গীয় ধ্বনি থাকলে তারপরে মূর্ধন্য হয়, যেমন কৃপণ, হরি, উদাহরণ দরকার নেই, অর্পণ, এতটুকু আবার পড়ুন। উদাহরণ বলা দরকার নেই, এতটুকু আবার পড়ুন। রি র মূর্ধন্য এর পরে স্বরধ্বনি অন্তঃস্থীয় হ অনুস্বর এবং ক ও প বর্গীয় ধ্বনি থাকলে তারপরে মূর্ধন্য হয়। দলে বোঝার চেষ্টা করেন এখানে কয়টা বর্ণ আছে, কিভাবে আছে, এটা আপনাকে মনে রাখতেই হবে। এটা আপনাকে মনে রাখতেই হবে যে এখানে কয়টা বর্ণ আছে, কি কি বর্ণ আছে, কয়টা বর্ণ আছে, কি কি বর্ণ আছে, কয়টা বর্ণ আছে, কি কি বর্ণ আছে। এক, রি র মূর্ধন্য স, প্রথম লাইনে তিনটা বর্ণ, রি র মূর্ধন্য স। এই তিনটা বর্ণকে আমরা বিদ্যুৎ ধরবো। পৃথিবীর যে কোনো শব্দ আসলে আমাদের এই নিয়মের বাইরে তাদের যাওয়ার সুযোগ নেই। যে কোনো শব্দ এই তিনটা বর্ণকে আমরা কি ধরবো? বিদ্যুৎ। স্বরধ্বনির সংখ্যা কয়টি? 11টি। অন্তঃস্ন অ হ অনুস্বর কয়টি? 3টি। ক বর্গ কয়টি? 5টি। প বর্গ কয়টি? 5টি। টোটাল বর্ণের সংখ্যা হলো 24টি। দেখুন 11 আর 3 14, 14 আর 10 24। এই 24টা বর্ণকে আমরা কি ধরবো? তার ধরবো। 24টা বর্ণকে আমরা তার ধরবো। কেন তার ধরবো? দেখুন এই 24টা বর্ণকে ধরবো কি? তার। এখানে সাপোজ এটা একটা বিদ্যুতের খুঁটি, এখানে যদি বিদ্যুৎ থাকে আর তারের সংযোগ যদি ঠিক থাকে, তাহলে আমার এখানে কি আলো জ্বলবে নাকি জ্বলবে না? জ্বলবে কথা বলুন, জ্বলবে কিনা? জ্বলবে যদি তারের লাইন ঠিক থাকে তাহলে আলো জ্বলবে কিনা? জ্বলবে অবশ্যই আলো জ্বলবে। যদি তারের লাইন ঠিক থাকে আলো জ্বলবে। তো মাঝখানে ধরেন কোথাও আমার সংযোগটা একটু বিচ্ছিন্ন আছে, মাঝখানে ধরেন কোথাও আমার সংযোগটা যদি একটু বিচ্ছিন্ন থাকে, তাহলে কি আমার এখানে আলো জ্বলবে নাকি জ্বলবে না? জ্বলবে না লাইন আলো জ্বলবে না। সংযোগ বিচ্ছিন্ন থাকলে আলো জ্বলবে না। তাহলে এইটা যদি আমরা বুঝি, তাহলে পৃথিবীর যে কোনো শব্দ দেখে আপনি বলতে পারবেন যে এখানে কেন মূর্ধন্য হলো বা কেন হলো না, কোথায় মূর্ধন্য হবে, কোথায় মূর্ধন্য হবে না। রামায়ণ একটা শব্দ লিখলাম, রসায়ন একটা শব্দ লিখলাম। দেখুন রামায়ণ এবং রসায়ন দুইটা শব্দের মাঝেই প্রথমে র আছে, একটাতে দন্তান্ন, একটাতে মূর্ধন্য। একটাতে দন্তান্ন, আরেকটাতে কি মূর্ধন্য। একটাতে দন্তান্ন, আরেকটা মূর্ধন্য। একটাতে দন্তান্ন, আরেকটা হচ্ছে মূর্ধন্য। তাহলে দেখুন এখানে একটাতে দন্তান্ন আছে আর একটাতে মূর্ধন্য। কেন হলো, কিভাবে হলো? তিনটা বর্ণকে আমি বিদ্যুৎ ধরেছি, রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স। তিনটা বর্ণকে কি ধরেছি? বিদ্যুৎ ধরেছি, রি র মূর্ধন্য স। আর 24টা বর্ণকে ধরেছে তার। 24টা বর্ণ স্বরবর্ণ, স্বরে অ থেকে ওই পর্যন্ত 11টা। অন্তঃস্ন অ হ অনুস্বর 3টা, 14টা। ক খ গ ঘ অ প ফ ব ভ ম। এই 24টা বর্ণকে আমরা কি ধরেছি? তার ধরেছি। বিদ্যুতের পরে যদি তারের বর্ণের সিরিয়াল ঠিক থাকে তাহলে মূর্ধন্য হবে, অন্যথায় দন্তান্ন হবে। এটা একটু খেয়াল করেন, অন্যথায় দন্তান্ন হবে। খুব ভালো করে দেখুন, রামায়ণে প্রথমে কি আছে? র, বিদ্যুৎ। রসায়নে প্রথমে কি আছে? র। র মানে কি? বিদ্যুৎ। রামায়ণও আছে বিদ্যুৎ, রসায়নেও কি আছে? বিদ্যুৎ আছে। তাহলে এখানে একটু দেখুন, এরপরের অংশটা আমরা একটু দেখতে চাই। রামায়ণ আকার আছে, আকার কি? স্বরধ্বনি মানে তার। এই 24টার মধ্য থেকে আসলে কি হবে? তার হবে। তার। তারপরে প ফ ব ভ ম ম ম ম ম ম ম। অবর্গীয় বর্ণ, অবর্গীয় মানে কি? তার। আকার মানে স্বরধ্বনি, স্বরধ্বনি এটাও তার। অন্তঃস্ন অ, এটাও কিন্তু তার। অন্তঃস্ন কোথায়? এখানে আছে। অন্তঃস্ন এটাও তার। তাহলে প্রথমে কি আছে? র মানে বিদ্যুৎ, লাস্ট পর্যন্ত তারের সংযোগ ঠিক আছে, তাহলে এখানে কি হবে? মূর্ধন্য হবে। বুঝতে পারছেন কেন? লাস্ট পর্যন্ত সংযোগ ঠিক আছে, তার মানে কি? আলো জ্বলবে। আলো জ্বলে গেছে। আলো কেমনে জ্বলছে দেখুন। তাহলে প্রথমে ছিল কি? র মানে বিদ্যুৎ। প্রথমে ছিল কি? র, র মানে বিদ্যুৎ, আকার মানে তার, অন্তঃস্ন মানে তার, ম মানে তার, আকার মানে তার, অন্তঃস্ন মানে তার, এরপরে আলো জ্বলেছে। তাহলে কি হলো? মূর্ধন্য হলো। তাহলে রসায়নটা দেখুন, রসায়নের র মানে বিদ্যুৎ, দন্তস্ব কি তার নাকি তার না? তার নাকি তার না? তার না। আকার তার, অন্তঃস্ন তার। এখন যত তারই দেন কোনো লাভ হবে? এখন আলো জ্বলবে না, তাই দন্তান্ন। এই দুইটা শব্দ আমাকে বুঝাবেন, কে বুঝাবেন? বুঝান, বলুন। প্রথমে হচ্ছে বয়বিন্দু র, তার, বিদ্যুৎ স্যার, বিদ্যুৎ।
বিদ্যুতের পরে সবগুলাই হচ্ছে আকার স্বরধ্বনি, ম, পবর্গীয়। তারপরে হচ্ছে আকার স্বরধ্বনি, অন্তস্তীয়। এটা হচ্ছে তার, তারের সংযোগ ঠিক আছে, তাই আলো জ্বলবে, মূর্ধন্য। এরপরে রসায়ন, রসায়নের র, বিদ্যুৎ। তারপরে হচ্ছে তার ঠিক নাই, দন্তস্ব। এই কারণে আর তার ঠিক থাকলে আলো জ্বলবে না, দন্তন্য। আচ্ছা, এরপর আরেকজনে বলুন। আমি বলবো স্যার। বলুন, রামায়ণ এবং রসায়ন স্যার রূপক। বলুন। এখানে আছে স্যার প্রথমে বয় বিন্দু র, এখানে আছে বিদ্যুৎ, হ্যাঁ, আকার আছে, এটা স্বরধ্বনি। তারপরে আছে ম, এটা হলো প বর্গীয় ধ্বনির ভিতরে আছে, এর জন্য তার ঠিক আছে। তারপরে আছে আকার, আকার হলো স্বরধ্বনি স্যার। তারপরে আছে স্যার অন্তস্তীয়, অন্তস্তীয় স্যার আপনার এটা হলো আপনার তার তারের তার। আর তারপর আছে স্যার মধ্যাহ্ন, মধ্যাহ্ন স্যার আপনার এটাও স্যার তারের ভিতরে, এর জন্য এটা রামায়ণ। আচ্ছা, এরপর রসায়ন। রসায়ন স্যার এটা র, এটা হলো বিদ্যুৎ। তারপর দন্ত স, এখানে দন্ত স, এটা মানে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে স্যার এই জন্য স্যার পরে আছে স্বরধ্বনি, স্বরধ্বনিতে লাইন বিচ্ছিন্ন হয়ে গেলে তো স্যার এখানে দন্তান্ন হবে না স্যার। মূর্ধন্য হবে। মূর্ধন্য হবে। গুড। আর কি বলতে পারবেন? স্যার আমি বলি, বলুন, আপনি শুধু বিদ্যুৎ আর তারগুলো আমাকে ক্লিয়ার করুন। স্যার এখানে বয়বিন্দু র, এখানে স্যার বিদ্যুৎ। তার পরবর্তীতে স্যার আছে, স্বরধ্বনি আছে। এবারে ম হ্যাঁ, স্যার হলো পবর্গীয় ধ্বনি। তারপরে স্যার আকার হচ্ছে স্যার স্বরধ্বনি। আর অন্তস্থ স্যার এটা বিদ্যুৎ, যার জন্য স্যার আলো জ্বলছে, মূর্ধন্য হয়েছে। গুড। আর পরবর্তীতে স্যার রসায়নে স্যার ববিন্দ্র ঠিক আছে, কিন্তু স্যার এখানে দন্ত স্বরটা স্যার তারের মাঝে পড়ে নাই, ওই 24টা বর্ণের মাঝে নেই, বিধায় এখানে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। পরবর্তীতে স্যার তারের লাইন সংযোগ ঠিক থাকলেও স্যার মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। গুড। শাকিল আল হাসান সহ বেশ কয়েকজনকে আমি একটা প্রশ্ন করতে দেখেছি। শাকিল হাসান আল হাসান, আপনি কি লিখছেন? স্যার 27 তারিখ থেকে মাস্টার্স এক্সাম, বাংলা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমি কি করতে পারি এখন? লেকচার ক্লাস নাকি একাডেমিক পড়াশোনা? মাস্টার্স, আপনি মাস্টার্স একবারে বাদ দেওয়া যাবে না, অবশ্যই মাস্টার্স গুরুত্বপূর্ণ। মাস্টার্সের পড়ালেখা চালিয়ে যান। এখানে আরো বেশ কয়েকজন একই প্রশ্ন করেছেন। তবে ক্লাসগুলো তো মিস করা যাবে না, অন্ততপক্ষে ক্লাসের সময়টাই ক্লাস করবেন। সম্ভব হলে একটু নোট করে রেখে দিবেন, না হলে পরবর্তীতে ক্লাস করতে হবে। না ক্লাস না করলে পরবর্তীতে আপনি এটা রেকর্ড দেখলেও বুঝবেন না। যদি আপনি এখন ক্লাস না করেন, পরবর্তীতে রেকর্ড দেখলেও আপনার অনেক কিছু বুঝতে পারবেন না, এটা একটু মনে রাখবেন। এই জন্য আপনাকে ক্লাস অবশ্যই করতে হবে, যদি সম্ভব হয় ক্লাস করার পর আর পড়ালেখা না করলেন। যখন পড়ালেখা ধরি তখন আপনি বললেন যে আমার পরীক্ষা চলছে, যেহেতু পরীক্ষা চলছে আমি পড়তে পারবো না, তখন এটা বললেই হবে। 27 তারিখ থেকে যাদের মাস্টার্স। আরেকজন লিখছেন, স্যার আমি ফাজিল পরীক্ষা। আপনার ফাজিল পরীক্ষা, তাহলে আপনি আবার প্রাইমারি কোর্সে আসলেন কেমনে? আপনি তো এবার আবেদন করতে পারবেন না, ফাজিল শেষ হলে রেজাল্ট দিতে হবে। একজন লিখছেন ইসলামী জীবন, আমারও সেম সমস্যা। ভালো কথা, আপনি ইসলামী জীবন নাম কেন আপনার? আপনার নাম কি ইসলামী জীবন আসলেই, নাকি অন্য কিছু? হ্যাঁ, আচ্ছা এখন আসুন, অক্ষর নিয়ে আলোচনা করবেন না। হ্যাঁ ডাক্তার, অক্ষর নিয়ে আলোচনা করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানলাম, আমি আজকে অক্ষর নিয়ে আলোচনা কোনো করব না। যান। হ্যাঁ বলুন। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলুন স্যার। স্যার এই উষ্ম ধ্বনি এখানে আমি এক জায়গায় পাইছি তিনটা, এক জায়গায় পাইছি চারটা, এখানে সঠিক উত্তর উষ্ম কোনটা হবে ধ্বনি স্যার? হচ্ছে তিনটা, তালিবস্য, দন্তাস্য, মূর্ধন্যস্য, সরি চারটা। আর শীষ ধ্বনি হচ্ছে চারটা। তিনটা, তালিবস্য, দন্তাস্য, মূর্ধন্যস্য। এই জাতীয় প্রশ্ন আমরা পরবর্তী করব, এবং লেকচার 4টা লেকচার শেষ হলে একটা সলভ ক্লাস নিব। 4টা লেকচার শেষ হলে সলভ ক্লাস নিব। একজন কমেন্টে লিখছেন, স্যার আমাদের কথা বলতে দেন না কেন? দেখুন আপনারা 700+ ছেলে মেয়ে এখানে, সবাই তো আমি কথা বলতে দিতে পারবো না। আপনাদের মধ্যে থেকে আমি র্যান্ডমলি ধরেছি। এই জন্য আপনাকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এখন আসুন, এই দুইটার পরে আমরা 10 থেকে 15টা উদাহরণ দেখবো। পৃথিবীতে যত শব্দ আছে নত্য এবং নত্য বিধানের, এই নিয়মের নত্য বিধান হলে নিয়মের ভিতরে আসতে হবে। সাপোজ ধরেন অপরাহ্ন, হ্যাঁ মিউট করতে হবে, আপনার এখানে সাউন্ড যেন না হয়। সাউন্ড হলে কেমনে হবে? তার সাথে বাচ্চা কাচ্চা আছে, ওনারা নিজে কান মিউট রাখবেন না। কি একটা যন্ত্রণা, কে কে ছিল এখন আমি কারে খুঁজে বের করি।
কে কে কথা বলছিল এতক্ষণ, আমি তো মনে নেই। সাউন্ড যেন না হয়, সাউন্ড যেন না হয়, এটা একটু মাথায় রাখবেন। এখন আসুন, অপরাহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, পূর্বাহ্ন, পূর্বাহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন। ছোট বাচ্চা কার সাথে আছে? এখন দেখুন, অপরাহ্ন শব্দটার মধ্যে পায়ে ধরলো কেন? পায়ে ধরলো মানে মূর্ধন্য, মনে রাখবেন। হয়ের যদি পায়ে ধরে তাহলে মূর্ধন্য, আর কানে ধরলে দন্তন্য। হয়ের পায়ে ধরলে মূর্ধন্য। অপরাহ্ন, র আছে, র মানে বিদ্যুৎ, আকার মানে তার, এরপরে কি হচ্ছে? ম মানে তার, এরপরে কি হয়েছে? পায়ে ধরেছে মানে মূর্ধন্য। পূর্বাহ্ন, রেফ, রেফ মানে কি? বিদ্যুৎ। প ফ বিদ্যুৎ। প, এটা হচ্ছে তার, আকার তার, ও তার, এরপরে মূর্ধন্য। হ্যাঁ, কিডা এটা? উনি কিডা? হ্যাঁ, এই বাচ্চাকে। ও এটা একটু এ করো তো, এক্সপ্রেস শব্দ তো। হ্যাঁ, বেশ। আচ্ছা, এইবার আর কথা বলতে পারবে না। হ্যাঁ, কি একটা বিপদ। এখন আসুন, সায়াহ্ন, দেখুন তো এখানে কোনো বিদ্যুৎ আছে কিনা? অন্তঃস্ন আছে, আকার আছে, আকার আছে, হ আছে, লাভ নাই। বিদ্যুৎ নাই এখানে, বিদ্যুৎ ছাড়া কোনো আলো জ্বলবে না। যেহেতু বিদ্যুৎ নাই, সো এখানে বিদ্যুৎ ছাড়া কোনো আলো জ্বলবে না। মধ্যাহ্ন এবং সায়াহ্ন। তাহলে আমরা চারটা শব্দ দেখলাম, যে অপরাহ্ন, সায়াহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অন্য শব্দের সাথে কখন মধ্যাহ্ন হবে, কখন মধ্যাহ্ন হবে না। তাহলে দেখুন, আমরা উপরের লাইনে যাচ্ছি। কৃপণ, কৃকন মানে রিকার মানে হচ্ছে বিদ্যুৎ, রি মানে বিদ্যুৎ, প মানে তার, তাই মূর্ধন্য। হরিণ, র মানে বিদ্যুৎ, রসিকার তার, এরপরে কি হলো? মূর্ধন্য। রেফ মানে বিদ্যুৎ, প তার, মূর্ধন্য। লক্ষণ, ক প্লাস মূর্ধন্য স, মূর্ধন্য স, এরপরে কি হবে? মূর্ধন্য। রিকার মানে বিদ্যুৎ, হ মানে তার, রসিকার তার, এরপরে মূর্ধন্য। রফলা মানে বিদ্যুৎ, আকার তার, হ প্লাস ম, দুইটাই তার, এরপরে মূর্ধন্য। আরোহণ, র মানে কি? বিদ্যুৎ, র মানে বিদ্যুৎ, ওকার, কার তার, হ তার, এরপরে মূর্ধন্য। বিদ্যুৎ আর তারের নিয়মটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জি স্যার। জানাবেন। বিদ্যুৎ আর তারের নিয়মটা বেশ অনেকজনে আমাকে কমপ্লেন দিচ্ছেন যে স্যার কথা বলতে দেন না। কি লিখছেন? সায়াহ্ন মানে কি? দিবসের সাইবাক, সন্ধ্যা, সায়াহ্ন। দিবসের সাইবাক, দিবসের অপর ভাগ, দিবসের পূর্ব ভাগ। 24টা শব্দ কোনগুলো? হাসিব, হুসাইন আমি বুঝি নাই, শুধু ষড়ধ্বনি 11টা বুঝছি। এই 11 ধ্বনি, এই 24টা ষড়ধ্বনি বুঝাবেন নূর। 24টা ষড়ধ্বনি বুঝাবেন, নূর বুঝান, আব্দুল্লাহ বুঝান। জি স্যার। স্যার আমি বোঝাই স্যার। হ্যাঁ, আব্দুল্লাহ আমি হক বুঝাই। স্যার। স্যার 11টা স্বরধ্বনি, আর স্যার অন্তস্থ আছে, হ আছে, অনুস্বর আছে, এবং ক বর্গীয় ধ্বনি হলো 5টা, ক, খ, গ, ঘ, ঙ, হ্যাঁ, এবং প বর্গীয় ধ্বনি স্যার 5টা, প, ফ, ভ, ভ, ম, হুম, এই 5টা, এই টোটাল স্যার 24টা। হ্যাঁ, আবার বলুন। স্যার স্বরধ্বনি 11টি, হুম, এবং এটা স্যার হচ্ছে তার, আর রি, র, স এগুলো হচ্ছে স্যার বিদ্যুৎ। হুম, আর স্যার অন্তস্থ, হ, অনুসার, এগুলো স্যার হচ্ছে তার। হুম, তাহলে 11টা আর 3টা স্যার 12, তাহলে 14টি, এবং হুম, স্যার ক বর্গীয় ধ্বনি হচ্ছে 5টি। হুম। 14 আর 5 19, এবং ক বর্গীয় ধ্বনি হচ্ছে স্যার 5টি। এ হলো স্যার টোটাল 24টি। ওকে, এই 24টা বর্ণ, অর্থাৎ তিনটা বর্ণের পরে যদি এই 24টা বর্ণ, রি, র, মূর্ধন্য স, এরপরে যদি 24টা বর্ণ থেকে ঘুরিয়ে ফিরে যে কোনো বর্ণ আসে, তবে তাকে কি বলে? বলবে? মূর্ধন্য স্যার হবে। মূর্ধন্য বলবে, এখানে আলো জ্বলবে। মূর্ধন্য হবে মানে হচ্ছে আলো জ্বলবে। এখন আসুন, এরপরে যাবেন হচ্ছে, এর বাইরেও একটা নিয়ম আছে, সেটাকে বলে স্বভাবতই মূর্ধন্য। স্বভাবতই মূর্ধন্য কি? স্বভাবতই মূর্ধন্য হচ্ছে এই কয়টা শব্দ ছাড়া, কোনো কারণ ছাড়া এমনি এমনি কয়েকটা শব্দে মূর্ধন্য হবে। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোতে এমনি এমনি মূর্ধন্য হবে কোনো কারণ ছাড়া, তাকে বলে স্বভাবতই মূর্ধন্য। তাকে কি বলে? স্বভাবতই মূর্ধন্য বলে। তাকে স্বভাবতই মূর্ধন্য বলে। যে শব্দ, এই কবিতাটা একটু মুখস্থ করবেন এবং আগামী ক্লাসে আমি এটা ধরবো। কি কি শব্দ আছে স্বভাবতই মূর্ধন্য? চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, ভিন্ন ভিন্ন, কঙ্কন, কণিকা, কল্যাণ, সুনীত, মুনি, স্থানগুণ, পূর্ণবেণী, ফণি, অনু, বিপণী, গণিকা।
আপন লাবণ্য বাণী নিপুণ ভণিত পানি গৌণ কোন ভানপন শান চিক্কন নিকন্তন কফনি বণিক গুণ করোনা পিনাক অন্নবান। এখন আসুন, আমাদের কাজ হচ্ছে এই কবিতাটা মুখস্থ করা। এরপরে যাবেন সত্যবিধান। সত্যবিধান মানে কি? তৎসম শব্দের ক্ষেত্রে তালিবাস্য দন্তস্ব না লিখে মূর্ধন্যস্ব লেখার নিয়মকে বলে সত্যবিধান। তালিবাস্য দন্তস্ব না লিখে মূর্ধন্যস্ব লেখার নিয়মকে বলে সত্যবিধান। তালিবাস্য দন্তস্ব না লিখে মূর্ধন্যস্ব লেখার নিয়মকে সত্যবিধান বলে। 4টা নিয়ম লেখা আছে, একদিনে পড়ুন। 4টা নিয়ম কি কি জোরে বলুন। অ আ ভিন্ন অন্য সকল স্বরধ্বনির পর মূর্ধন্য স হয়, জি, যেমন ভবিষ্যৎ, মুমূর্ষ, চক্ষুমান, চিকিৎসা। হুম, ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর মূর্ধন্য স হয়, যেমন অভিষেক, অনুষঙ্গ, প্রতিষেধক। ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়, যেমন কষ্ট, স্পষ্ট, উদাহরণ নষ্ট। দরকার নেই, উদাহরণ বলবেন না, খালি নিয়মগুলো পড়ুন। জি স্যার। এবার রি ও রেফ এর পর মূর্ধন্য স হয়। আচ্ছা, রি ও রেফ এর পরে মূর্ধন্য হয়। 1 অ আ ভিন্ন অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য হয়। দেখুন, 1 অ আ ভিন্ন অন্য সকল স্বরবর্ণের পরে কি হয়? মূর্ধন্য হয়। 1 অ আ ভিন্ন অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য হয়। অ আ ভিন্ন, অ আ থাকলে হবে না। অ আ ছাড়া স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টা, থেকে 2টা মাইনাস করে 9টা হবে। ঈশান, ঈশান বানানে অ আ ছাড়া একটা স্বরবর্ণ আছে দীর্ঘ ই, এরপরে মূর্ধন্য স। উষা, উষা বানানে অ আ ছাড়া একটা স্বরবর্ণ আছে, এটার নাম হচ্ছে মূর্ধন্য স। এরপরে দেখুন ভবিষ্যৎ, অ আ ছাড়া রসইকার আছে, দীর্ঘ উকার আছে, রসৌকার আছে, দীর্ঘ ইকার আছে। এসন, গো যোগ এসনা, গবেষণা, এসন, অ আ ছাড়া অন্য একটা স্বরবর্ণ আছে এ, তাহলে দেখুন এরপরে মূর্ধন্য স হয়। তাহলে দেখুন অ আ থাকলে কি হবে না? মূর্ধন্য স হবে না। যেমন দেখুন নমস্কার, নম, ও, ভিতরে কি আছে? একটা অ আছে, তাহলে নমস্কার শব্দের বানানে দন্তাস্ব হবে, নমস্কার। তিরস্কার, তীর, ও, 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 তিরস্কার বানানে কি হবে? দন্তাস্ব, তিরস্কার। পুরস্কার, পুর, 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 পুরস্কার বানানটা খেয়াল করুন। পুর, ভিতরে কি আছে? র আছে, পুর, পুরস্কার। পুরস্কার বানানে দন্তাস্ব। যখনই আমি লিখবো পরিষ্কার, তখন কি দন্তাস্ব হবে নাকি মূর্ধন্যস্ব হবে? পরিষ্কার বানানে স্যার কিন্তু ঋষিকার আসছে স্যার। কেন হলো? র এর সাথে কি আছে? রস্ব ই। অ আ ছাড়া অবশ্যই। অন্য একটা স্বরবর্ণ আছে ই, তাহলে এখানে মূর্ধন্যস্ব হবে। পুর, ও, 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 ও থাকলে দন্তাস্ব, অ আ থাকলে দন্তাস্ব, অ আ ছাড়া অন্য কিছু থাকলে তাকে বলে মূর্ধন্যস্ব। বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, এখন আসুন স্যার, অন্তঃস্ন ব হ অনুসার। একজন লিখছেন 9 10 উঠবে বিদ্যুৎ, আর তার মধ্যে স্যার একটা বর্ণ বেশি দিয়ে আছে, সেটা হচ্ছে প ফ ব। ব অলরেডি প বর্গের মধ্যে চলে আসছে, এই জন্য আমি এটাকে বাদ দিয়েছি, মনে রাখবেন। এরপরে আসবেন 2 রসি বা রসু কারান্ত উপসর্গের পর মূর্ধন্যস্ব হয়। রসি কারান্ত মানে রসিকা যুক্ত, রসু কারান্ত মানে রসৌকার যুক্ত, উপসর্গের পর মূর্ধন্যস্ব হয়। অবি একটা রসিকা যুক্ত উপসর্গ, এরপরে মূর্ধন্যস্ব। অনু একটা রসৌকার যুক্ত উপসর্গ, এরপরে মূর্ধন্যস্ব। প্রতি একটা রসিকা যুক্ত উপসর্গ, এরপরে মূর্ধন্যস্ব। তাহলে দেখুন সুষম, সুষম, সুষম বানানে মূর্ধন্যস্ব, সুষম বানানে মূর্ধন্যস্ব। সম বানানে সারা জীবন দন্তাস্ব, সম বানানে সারা জীবন দন্তাস্ব হবে। আর বিষম, এই বিষম বানানের মধ্যেও মূর্ধন্যস্ব এর পরে মূর্ধন্য। কেন? বি একটা উপসর্গ রসিকার যুক্ত, সু একটা উপসর্গ রসৌকার যুক্ত। রসি বা রসৌকার যুক্ত উপসর্গের পর দন্তাস্বটা সবসময় কি হয়? মূর্ধন্যস্ব হয়। রসি বা রসৌকার যুক্ত উপসর্গের পর সবসময় কি হবে? মূর্ধন্যস্ব হবে। বুঝতে পেরেছেন? মারিয়া, এই দুইটা বুঝান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি ঢাকা থেকে বলতেছি। জি বলুন। এই স্যার দুইটা বুঝান। পড়ার আগে আমি একটু একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। আমি হচ্ছে লার্নিং স্কুলে ভর্তি হয়েছিলাম, তো আপনাদের এখানে ভর্তি হয়েছিলাম। তো আমার লার্নিং স্কুলের টিচারদের ক্লাসগুলো আমার মানে ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই। তো আপনাদের ক্লাসগুলো করার পর আপনাদের সব শিক্ষকদেরই ক্লাসগুলো আমার খুব ভালো লাগছে, মানে মনের মতো হয়েছে আর কি। তো সেজন্য আমি আপনাদের ক্লাসগুলো দেখি মানে কন্টিনিউ করতে চাচ্ছি। কিন্তু অ্যাসাইনমেন্টের যে কাজগুলো দিচ্ছে, মানে সংসার বাচ্চা সামলে আমার জন্য মানে ক্লাস কন্টিনিউ করা কষ্ট হয়ে যাবে, অ্যাসাইনমেন্টের কাজগুলো
মানে করা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর কি। তো স্যার যে ক্লাসগুলো আসলে গ্যাপ গেছে ওগুলো আমি কিভাবে পূরণ করতে পারি স্যার? আমার মতে অ্যাসাইনমেন্ট প্রয়োজনে ছেড়ে দিতে পারেন, ক্লাস ছেড়ে দেওয়া যাবে না। ক্লাস ছেড়ে দিলে আপনার পড়ালেখা আপনি অনেক পিছিয়ে যাবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ আপনি স্যার। কোন প্রতিষ্ঠানের কথা বলছেন, কোথায় ভর্তি হয়েছিলেন? স্যার লার্নিং স্কুল। আচ্ছা, আমি এটার নাম শুনি নাই, লার্নিং স্কুল। আমি বলতে পারবো না এটার অবস্থানটা কেমন। বাকি ওটা কি আসলে অনলাইন? জি স্যার অনলাইনে স্যার আসলে স্যার মানে অনলাইনে অনেক কিছু দেখি আসলে আমরা মানে প্রভাবিত হয়ে যাই আর কি, অনেক সময় ভুলভাল ইয়েতে হয়ে যায় এই আর কি। আচ্ছা, কিন্তু বিদ্যাবাড়ি? স্যার আমার কাছে খুবই মানে একটা থাকে না যে একটা মানে একটা মন থেকে চায় না মানুষ যে হচ্ছে না এটাই আমি খুঁজছিলাম, ওই আর স্যার কি স্যার। বিদ্যাবাড়ি সম্পর্কে স্যার নিবন্ধন পরীক্ষা দেওয়ার পরে স্যার ধারণা পাইছি স্যার অনেক ভালো, এজন্যই তো স্যার প্রাইমারি কোর্সে ভর্তি হয়েছি। জি জি। নিবন্ধন কোর্স থেকে তো স্যার মজাটা নিয়েছি স্যার, তারপরে তো প্রাইমারিতে আসলাম। তাই নাকি? জি স্যার, আব্দুল্লাহ হক আহ, প্রাইমারি থেকে স্যার আমি আপনার ক্লাস করছি স্যার, নিবন্ধন লিখিত করছে। আচ্ছা, একজন লিখছেন নামাজের বিরতি, আসরের নামাজ আজান কটায় হয়েছিল? স্যার আমাদের দিকে 4টায় হয়ে গেছে। এই জন্য আসরের নামাজের বিরতি দেওয়ার সুযোগ নেই, আমরা মাগরিবের নামাজের বিরতি দিতে পারবো। আমাদের কিছু প্রত্যেকটা ক্লাসের মাঝখানে নামাজের একটু সিস্টেম থাকে, আমরা মাগরিবের নামাজের জন্য 20 মিনিটের বিরতি দিতে পারবো। আমরা 10 মিনিট এরপরেও দেখি 5 থেকে 7 মিনিট দেওয়ার চেষ্টা করবো নত্য সত্য বিধান শেষ করে। এখন আসুন, আসল ঘটনা হচ্ছে আমি জানি না অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কি খবর, তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কথা বলবো সত্যবিধান শেষ করে, আমি দু একজনের সাথে কথা বলবো। আশা করি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। যদি কোনো শিক্ষার্থী মনে করে যে আমার একটা চাকরি পাওয়া প্রয়োজন, আমি ওনাদেরকে, বিশেষ করে বাংলার ক্ষেত্রেটা যদি বলি, আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। বাকিটা আপনার ইচ্ছা। কারণ আমার একটা চাকরি আছে, আমার আর চাকরি বাকরি লাগবে না। হ্যাঁ, আর চাকরি বাকরি আপনার লাগবে এখন। এখন আপনাকে এই চাকরি, আমরা তো এই লাইনটা ক্রস করে গিয়েছি, আমরা আসলে অনেকটা বুঝতে পারি। খুব বেশি দিন আগে গিয়েছি তা না, এই কোভিডের আগে 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 হ্যাঁ, হাড্ডি লড়াই ছিল। রাত কোনটা দিন কোনটা এটা মাথায় থাকতো না, দিন রাত একাকার করে পড়ে এরপরে চাকরি পেতে হয়েছে। এখন আসুন, কিন্তু এই মূল বিষয়টা একটাই যে এই লাইনে আসলে কোন জায়গা থেকে আপনার প্রশ্নটা আসবে, কোথা থেকে কিভাবে পড়তে হবে, আমরা এই কাজটা করে দেব। আপনি এখানে দেখুন, আপনারা কে কোন সাবজেক্টের আমি টিচার পেয়েছেন আমি জানি না। ইংরেজি কোন স্যার ক্লাস নেয়, ইব্রাহিম স্যার না সজল স্যার না জিহাদ? সজল স্যার। স্যার সজল স্যার। গণিত? গণিত সোহাগ স্যার। সোহাগ স্যার। আইবিএর এমবিএ করা ঢাকা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান কোন স্যার? সাজ্জাদ স্যার। সাজ্জাদ স্যার। কিন্তু আপনারা এটা জানেন না যে আপনারা বিদ্যাবাড়ির বেস্ট টিচার গুলো পেয়েছেন, সবগুলো বেঁচে এতটা স্যার আমি জানি স্যার। এতটা কম্বাইন, এই যে দু একজন জানেন, এতটা কম্বাইনেশন থাকে না। এক স্যারে বাংলা থাকলে, ফুজাইল স্যার থাকলে ওদিক দিয়ে ইংরেজি নাই, ইংরেজি থাকলে বিজ্ঞান নাই, সরি সাধারণ জ্ঞান নাই, সাধারণ জ্ঞান থাকলে গণিত স্যার মিলে না। এখানে সবাই সিনিয়র, এই কজন মোস্ট সিনিয়র, আর অনেকেই আছেন সবাই ভালো, কাউকে আমি ছোট করছি না। আবার অনেকে নতুন নতুন স্যার আছেন, কিন্তু তখন এখানে আসলেই একটা জায়গায় বিপদে পড়ে যায়। কিন্তু আপনারা যারা চেনেন না সবাইকেই, ওনারা না চেনে অনেক কিছু পেয়ে গেছেন, কিন্তু এটা মূল্য কতটুকু দিতে পারবেন আমি জানি না। প্রত্যেক স্যার নিজের সাবজেক্টে বস, তার মানে 4জন বসের সাথে থাকলে আপনাকেও বস হতে হবে। আপনার চাকরি পাওয়া অনেক কঠিন কিছু বলে আমরা মনে করি না। এখন আসুন, আমরা প্রথমে যাচ্ছি এই দেখুন, যেটা মূল বিষয়, যেটা বাস্তবতা নিরিখে কথা বলতে হবে। আমাদের সব স্যারেরাই খুব ভালো, সব স্যারেরাই খুব ভালো, কিন্তু আহ, আছে না কিছু চাওয়া পাওয়া, এটার মধ্যে আপনারা সবগুলো একসাথে পেয়ে গেছেন এই আর কি। এখন আসুন, যেটা বলতে চাচ্ছিলাম, 3 ট বর্গীয় ধ্বনি। ট বর্গীয় ধ্বনি বলতে এখানে শুধু দুইটা, ট এবং ঠ, এর সাথে সর্বদা মূর্ধন্য ষ হয়। ট এবং ঠ এর সাথে সর্বদা মূর্ধন্য ষ হয়। কষ্ট, ট এর সাথে যুক্ত হয়েছে। স্পষ্ট, নষ্ট, ট এর সাথে যুক্ত হলে সবসময় কি হয়? মূর্ধন্য ষ। আর ঠ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ হবে। কাষ্ঠ, উষ্ঠ, নষ্ট। ট এবং ঠ, ট বর্গীয় বর্ণ নত্যবিধানে সবগুলোকে বলেছিলাম ট, ঠ, ড, ড, কিন্তু এখানে শুধুমাত্র দুইটা, ট ও ঠ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ হবে। 4 রি ও রেফ এর পর সর্বদা মূর্ধন্য ষ হয়। ঋষি, রি আছে তাই মূর্ধন্য ষ, রিকার আছে মূর্ধন্য ষ, রেফ আছে মূর্ধন্য ষ, রেফ আছে মূর্ধন্য ষ। রি এবং রেফ এর পর সবসময় মূর্ধন্য ষ হয়। রি এবং রেফ এর পরে সবসময় কি হয়? মূর্ধন্য ষ হয়। এতক্ষণ আমরা পড়লাম নত্য এবং সত্যবিধান। সত্যবিধানের একটা নিয়ম হলো স্বভাবতই মূর্ধন্য ষ, কোনো কারণ নাই, এমনি এমনি হবে, মুখস্থ করবেন। দুইটা জায়গায় নত্য এবং সত্যবিধান কাজ করে না। স্যার খানা আচ্ছা, আস্তে আস্তে।
বাংলা ক্রিয়াবাচক শব্দে নত্ব বিধান হয় না, সত্য বিধান হয় না। যেমন আপনি কাজটি করেন, করেন, রয়ের পরে আসছে তাও কিন্তু মূর্ধন্য হবে না। কেন? ক্রিয়াবাচক শব্দ। আপনি কাজটি করেন, আপনি রহিমকে মারেন, মাইকার মা রেকার রে দন্তান্ন, মারেন হবে না, রয়ের পরে আসছে তাও দন্তান্ন। তুই কাজটি করিস, রয়ের পরে আসছে তাও দন্তাস্ব, মূর্ধন্য স হবে না। তুই রহিমকে মারিস, রয়ের পরে আসছে তাও মূর্ধন্য স হবে না, মূর্ধন্য স হবে না, দন্তাস্ব, কারণ এটা ক্রিয়াবাচক শব্দ। 2 হচ্ছে বিদেশি শব্দে নত্ব এবং সত্য বিধান কাজ করে না। যেমন কোরআন, কোরআন একটা আরবি শব্দ, তাই এটা হচ্ছে রয়ের পরে থাকলেও মূর্ধন্য হবে না। ইরান একটা ফার্সি শব্দ, রয়ের পরে থাকলেও সেটাতে মূর্ধন্য হবে না। মাস্টার, মাস্টার বানানটা হচ্ছে দন্তাস্বয়ের সাথে ট যুক্ত হয়েছে, একটু আগেই বলেছিলাম টয়ের সাথে যুক্ত হলেই মূর্ধন্য স, কিন্তু এই যে মাস্টার স্টেশন হবে না, কেন? ইংরেজি শব্দ। তার মানে হলো বিদেশি শব্দে নত্ব এবং সত্য বিধান হবে না, আর হচ্ছে বাংলা ক্রিয়াবাচক শব্দে নত্ব এবং সত্য বিধান হবে না। ক্রিয়াবাচক শব্দে হয় না, এবং হচ্ছে বিদেশি শব্দে নত্ব এবং সত্য বিধান হয় না। এখন যদি প্রশ্ন করেন কেন হয় না, আমার প্রশ্ন, আপনি চাইলে কি নিজের আপন সহোদর ভাইকে বিয়ে করতে পারবেন? নিজের সহোদর বোনকে বিয়ে করতে পারবেন? কেন? এটা ধর্ম, এটা বিধান, এটাও বিধান, এর বাইরে লিমিট ক্রস করা যাবে না।